বাংলাদেশে বিএনপি 2014, 2018, 2024 সালের নির্বাচনে ভয় ভীতি দেখিয়ে দায়িত্ব পালন না করে নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 3 প্রধান নির্বাচন কমিশনার সহ কর্মকর্তাদেরকে অভিযুক্ত করে যে মামলা করেছেন এবং যে মামলায় এখন রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে, এই মামলাটি বিএনপিকে সরাসরি একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে। জামায়াতে ইসলামী বিএনপির এখনকার বলতে গেলে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনীতির মাঠে সেই জামায়াতে ইসলামীর সামনে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। সম্ভবত জামায়াতে ইসলামী এই সুযোগ ব্যবহার করে, এই কৌশল ব্যবহার করে এখন বিএনপির প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, রাজপথে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর প্রবল আন্দোলনকে উপেক্ষা করে সেই বেগম খালেদা জিয়া সহ বিএনপির 91 সালের সরকারের তখনকার পুলিশ প্রধান, সেনা গোয়েন্দা সংস্থা, মানে আমি যদি বিএনপি কাদের বিরুদ্ধে মামলা করেছে সেগুলোকেই বিবেচনা করি, তখনকার প্রধান নির্বাচন কমিশনার সহ ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই মামলা আনবার সুযোগ সরাসরি তৈরি করে দিয়েছে এখন বিএনপি। জামায়াতে ইসলামীর কারণ আছে বিএনপিকে একটা যথাযথ শিক্ষা দেওয়ার। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যুদ্ধাপরাধী হিসেবে অভিযোগ আনছে। 71 সালের মোনাফেক, রাজাকার, যুদ্ধাপরাধ এসব বলে বিএনপির একদম শীর্ষ নেতৃবৃন্দ সহ স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ নিয়মিতভাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। 86 সালের বেঈমান, রক কাটা এবং বিএনপি যদি জামায়াতে ইসলামীকে সুবিধা না দিত তাহলে জামায়াতে ইসলামী এতদিনে রাজনৈতিকভাবে শেষ হয়ে যেত, এমন নানা কথা বলে ফেলে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে এমন দূরত্ব তৈরি করেছে রাজনীতির মাঠে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। এর ফলে জামায়াতে ইসলামীর বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য, বিএনপিকে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনটিকে কেন্দ্র করে তার দলীয় নেত্রীর বিরুদ্ধে সহ তখনকার কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা আনা একটা নির্বাচনী কৌশল হিসেবে অব্যর্থ ভূমিকা রাখতে পারে। দেখুন, 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনকে বলা যেতে পারে 90-এ গণ আন্দোলনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফেরবার পর প্রথম একটা বিতর্কিত নির্বাচন। আমি যদি বিবিসি বাংলার এই শিরোনামের খবরটির ওপর নির্ভর করে আপনাদেরকে কিছু তথ্য পড়ে শোনাই, যেই খবরের শিরোনাম 15 ফেব্রুয়ারির নির্বাচন খালেদা জিয়ার সময়ে যেভাবে এবং যে পটভূমিতে হয়েছিল 1996 সালের বিতর্কিত একতরফা সংসদ নির্বাচন, তাহলে খুব পরিষ্কার হবে যে জামায়াতে ইসলামী কি কারণে সে সময় তীব্র আন্দোলনে নেমেছিল এবং আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীর এই যুগপৎ আন্দোলনে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। এবং এখন কেন খুব স্বাভাবিকভাবে 2014, 18, 24-এর নির্বাচনে তখনকার প্রধানমন্ত্রী সহ সে সময়কার নির্বাচনী কর্মকর্তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় আনতে হয়, তাহলে অবশ্যই 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনের সময়কার প্রধানমন্ত্রী এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দদেরকে জবাবদিহিতার আওতায়, আইনি প্রক্রিয়ার আওতায় আনতেই হবে। বিবিসির যে প্রতিবেদনটির কথা বলেছি সেটা লিখেছেন বিবিসি বাংলার আকবর হোসেন। বিবিসি বাংলার আকবর হোসেন এখন ডক্টর ইউনুস সরকারের নিয়োগে লন্ডনে বাংলাদেশের প্রেস সচিব হিসেবে কাজ করছেন। সেই আকবর হোসেনের প্রতিবেদনের প্রথম লাইনেই বলা হয়, বাংলাদেশের ইতিহাসে বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মুখে যে কয়েকটি একতরফা এবং বিতর্কিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তালিকায় রয়েছে 1996 সালের 15 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। 2021 সালে আকবর হোসেন এই প্রতিবেদনটি যখন লিখছেন, তিনি আরও লিখছেন যে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আবারও চালু হওয়ার পর থেকে মোটামুটি স্থিতিশীলই ছিল দেশের রাজনৈতিক অবস্থা, কিন্তু বিপত্তি দেখা দেয় মাগুরা 2 সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে। ওই সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। মনে রাখতে হবে 1991 সালের নির্বাচনে কিন্তু বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 140টি আসন পেয়েছিল, আর জামায়াতে ইসলামী 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টি আসনে জয়যুক্ত হয়েছিল। জামায়াতে ইসলামী সমর্থনেই বিএনপি সে দফায় সরকার গঠন করতে পারে। অথচ সেই জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সরাসরি রাজনৈতিক বিরোধ শুরু হয় 1994 সালে এই মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে। সেই মাগুরা উপনির্বাচনে এমন কারচুপি এবং অনিয়ম হয় যে তখনকার প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ মাগুরায় গিয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। এরপর এই মাগুরা উপনির্বাচনকে মেনে না নেওয়াকে কেন্দ্র করেই বিএনপির সঙ্গে তার শরিক জামায়াতে ইসলামীর যেমন দূরত্ব তৈরি হয়, তেমনি দূরত্ব তৈরি হয় সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগের। এবং
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ সংসদের অন্যান্য সকল রাজনৈতিক দল দাবি করে যে বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে পরবর্তী নির্বাচনের আগে। আওয়ামী লীগ তখন 1994 সালের মার্চ মাসের দিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা প্রস্তাবও সরকারকে দেয় এবং বলে 1994 সালের ডিসেম্বরের মধ্যে যদি সরকার এই দাবি না মেনে নেয় তাহলে তারা আন্দোলনে যাবে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাস লেখকদের অনেকেই বলেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আলোচনা প্রথম শুরু করেছিল জামায়াতে ইসলামী। 1983 সালে তাদের এক রাজনৈতিক সভা থেকে প্রথম অনির্বাচিত এবং অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে একটা নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব প্রথম আলোচনায় উঠে আসে। 1994 সালের ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী কিংবা বিএনপির কোনো নেতৃবৃন্দ আসলে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো তখন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে বা তারা বারবার সংসদে সেই আলোচনা তুলছে তাতে তো কর্ণপাত করেনি না আকবর হোসেন। বর্তমান সরকারের লন্ডনের প্রেস সচিব বিবিসি বাংলার এই সংবাদে আমাদেরকে মনে করিয়ে দেন যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেবল নাকচই করেননি, বরং পুরো ধারণাটি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা রকম বক্তব্য দেন যা গণমাধ্যমে প্রকাশিত হয়। এর মধ্যে একটা মন্তব্য আমাদের সকলের মনে থাকবে। এরপর বছরের পর বছর আওয়ামী লীগ নেতৃবৃন্দ যখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কর্ণপাত করেননি বারবার মনে করিয়েছেন যে খালেদা জিয়া 1994 সালে সে সময় বলছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণাটি একটা ভ্রান্ত ধারণা। এই অবস্থায় 1994 সালের ডিসেম্বর পর্যন্ত যেহেতু খালেদা জিয়ার সরকার সংসদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল আনতে রাজি হয় না, 1994 সালের ডিসেম্বরে একযোগে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির সংসদ সদস্যবৃন্দ সংসদ থেকে পদত্যাগ করেন। 28 ডিসেম্বর সংসদ সদস্যদের পদত্যাগের পর 90 কার্যদিবস পর্যন্ত তারা সংসদে না ফেরায় বরং রাজপথে আন্দোলন করতে থাকায় 1995 সালের জুলাই মাসে 31 জুলাই এই সংসদ থেকে এই পদগুলো মানে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের পদগুলো শূন্য হয়ে যায়। তারপর বিএনপি সরকার উপনির্বাচন করবে বলে ভেবেছিল বটে, কিন্তু রাজপথে আন্দোলনের মুখে সরকার, খালেদা জিয়া সরকার তখন সিদ্ধান্ত নেয় যে তারা সংসদ ভেঙে দেবে, বরং একটা নতুন নির্বাচন করবে। সেটাই হতে যাচ্ছে 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন। জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ তখন রাজপথে তীব্র আন্দোলন করছে 1 বছরেরও বেশি সময় ধরে এবং তারা বলে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ হওয়া ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই অবস্থায় বেগম খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন করতে এগিয়ে যান। আকবর হোসেন তার এই প্রতিবেদনে লিখছেন, বিতর্কিত সেই নির্বাচনে 300টি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল 289টি আসন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় 48টি আসনে ভোট গ্রহণের আগেই ক্ষমতাসীন বিএনপির প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছিলেন এবং ওই সংসদে আনুষ্ঠানিক কোনো বিরোধী দল ছিল না। কিন্তু একটি আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারীদের অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান। বাকি 10টি আসন পান স্বতন্ত্র প্রার্থীরা। আমার যতদূর মনে পড়ে ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান নন, বরং কর্নেল আব্দুর রশিদ এই চান্দিনা আসন থেকে তাকে বিজয়ী করে এনে বিরোধী নেতার চেয়ারে বসানো হয়েছিল। এবং খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দলকে নির্বাচনে আনতে রাজি না করাতে পেরে ফ্রিডম পার্টিকে নির্বাচনে নিয়ে এসেছিলেন এবং ফ্রিডম পার্টির রশিদ, কর্নেল রশিদ তখন বিরোধী দলের নেতার চেয়ারে বসেছিলেন। নির্বাচনের আগেই দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু পত্রপত্রিকার খবর পড়লে আপনাদের মনে পড়বে যে সে সময় 15 ফেব্রুয়ারির যে নির্বাচনটি 64 কোটি টাকা ব্যয় অনুষ্ঠিত হয়েছিল, তার মধ্যে 48 কোটি টাকায় ব্যয় হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। অথচ নারায়ণগঞ্জের আদমজীনগরের 6টি, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের একটি কেন্দ্রে সেবার চেষ্টা করেও সেনাবাহিনীও ঢুকতে পারেনি জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে। তখনকার বিরোধী দলের প্রতিরোধের মুখে সারা দেশের কয়েক হাজার কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তারাও ঢুকতে পারেননি। এই অবস্থায় নির্বাচন হয়েছিল যে 252টি আসনে। শেষ পর্যন্ত কমিশন 242 আসনের নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করতে পেরেছিল, বাকি 10টি আসনের নির্বাচনী ফল কমিশনেই পৌঁছতে পারেনি। এমন একটা বিশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানের পরেও কিন্তু খালেদা জিয়া সরকারের পতনের জন্য জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগকে রাজপথে থাকতে হয়। মার্চ মাসে যখন ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে তখনও রাজপথে থাকে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী পদ থেকে খালেদা জিয়া না পদত্যাগ করবেন ততক্ষণ তারা রাজপথ ছেড়ে যাবেন না। এই অবস্থায় 15 ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সংসদ খালেদা জিয়ার পরামর্শে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ভেঙে দেন 1995 সালের 30 মার্চ।
এবং পদত্যাগ করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এটাই কোনো সংসদের সবচেয়ে স্বল্পকাল স্থায়ী হওয়ার ইতিহাস। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বাঁশের কেল্লা, যারা নিজেদেরকে বলে বাংলাদেশের সবচেয়ে পঠিত এবং সর্বাধিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, সেই বাঁশের কেল্লা লিখছে 15ই ফেব্রুয়ারির নির্বাচনকে স্মরণে রেখে 2025 সালের 16ই ফেব্রুয়ারি যে ফিরে দেখা 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন, বিএনপি যেভাবে দলীয় সরকারের অধীনে জোরপূর্বক অন্য সব দলকে বাদ দিয়ে বিতর্কিত ও একতরফা সংসদ নির্বাচন আয়োজন করেছিল, সেখানে বাঁশের কেল্লা অনলাইন প্ল্যাটফর্মটি মনে করাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনটি কেবল একতরফাই ছিল না, সেটি বেশ সহিংসও ছিল। 1996 সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 12 জন নিহত হয়েছে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের 5 কোটি ভোটারের মধ্যে বেশিরভাগই সেই নির্বাচনে ভোট দেননি। নির্বাচনে ভোট প্রদানের হার 10% কম হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। বাঁশের কেল্লা, যেই অনলাইন প্ল্যাটফর্মটিকে অনেকেই জামায়াতে ইসলামী সমর্থিত বা সেই ঘরানার সমর্থকদের সেই রাজনীতির একটা তাত্ত্বিক জায়গায় অবস্থিত বলে মনে করেন, সেই অনলাইন প্ল্যাটফর্মটি এর পাশাপাশি লিখছে বিএনপির সেই স্বৈরতান্ত্রিক কায়দায় বিরোধী দলবিহীন নির্বাচনের সুযোগে নানা দিক থেকে আন্দোলন তীব্রতর হয়েছিল, আর এর ফলশ্রুতিতে 1.5 মাসের মাথায় 1996 সালের 30শে মার্চ খালেদা জিয়ার পরামর্শে সংসদ ভেঙে দিতে হয়, পদত্যাগ করতে হয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আর বাঁশের কেল্লার ভাষ্যমতে সেই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে 1996 সালের 12ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আর বিএনপির দেখানো সেই পথে আওয়ামী লীগ 2014, 18 ও 2024 সালে দলীয় সরকারের অধীনে একচেটিয়াভাবে বিরোধী দলবিহীন বিতর্কিত নির্বাচন করে। তার মানে জামায়াতে ইসলামী যেভাবে দেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচনকে, সেখানে 2014, 18, 2024 নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের পাশাপাশি তারা যে 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন, যেই নির্বাচনটিকে তারা বিরোধী দলবিহীন নির্বাচনের সূচনা কাণ্ড বলে মনে করে রাজনৈতিকভাবে, এবং সেজন্য তারা বিএনপিকে দায়ী করে, তার যে তারা বিচার চাইবে সেটা আমার মনে হয় খুব স্বাভাবিক।